হাই বন্ধুরা, আমরা আজকে সপরিবারে অরুণাচল প্রদেশ বেড়াতে যাচ্ছি। যথারীতি 3 ঘন্টা পূর্বেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। বোর্ডিং পাস হয়ে যায় আমাদের 8টা নাগাদ। যেহেতু হাতে অনেকটা সময় ছিল আমাদের, সেজন্য আমরা এয়ারপোর্ট লাউজেই আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম এবং 10:30টা নাগাদ আমরা ফ্লাইটে উঠি। 11:30টা নাগাদ আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছই এবং সেখানে আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি সেই এজেন্সির গাড়ি রাখা ছিল এবং আমরা রওনা দিই। গুয়াহাটি থেকে ভালুকপং যেহেতু অনেকটা ডিস্টেন্স এবং অনেকটা সময় লাগবে, সেজন্য আমরা রাস্তাতেই জাগিরোড বলে একটা জায়গা, সেখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর আসামের ছোট ছোট টিলা আর চায়ের বাগান এবং সুবিশাল ব্রহ্মপুত্র নদকে পাশে রেখে আমরা ভালুকপং পৌঁছালাম। ভালুকপং মূলত একটা চেকপোস্ট। এটা আসামের শেষ প্রান্ত এবং অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার এটা বলতে পারেন। আর খুব ছোট্ট একটা শহর। আচ্ছা, এখানে পৌঁছেই আমরা আমাদের হোটেল অলরেডি বুক করা ছিল, আমাদের রুমটা পেয়ে গেলাম, আমরা আমাদের সাথে শেয়ার করছি। হাই গাইস, আমরা ভালুকপং পৌঁছলাম। গুয়াহাটি থেকে ভালুকপং পৌঁছতে আমাদের প্রায় 7:30টা বেজে গেল। আমরা হোটেলে চেক ইন করেছি, ভীষণ টায়ার্ড হয়ে আছি এখন। যাই হোক, কালকে সকালে আবার আমরা দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ভালুকপংয়ের 2-1টা জায়গা আমরা দেখে যা আছে, খুব বেশি কিছু এখানে নেই। যাই হোক, আর অনেকটা ইন্টেরিয়ার এলাকা এখানে। বেশ হোটেলটা তো তোমাদের দেখালাম, রুমটা আমি শেয়ার করলাম। খুব হাইফাই কিছু পাওয়া যাবে সেরকম এক্সপেক্ট করা এখানে যায়ও না। যাই হোক, প্রায় হোল ডেটাই আমাদের মানে 11:30টা নাগাদ আমরা চেক ইন করেছি গুয়াহাটিতে। আমাদের এখানে পৌঁছলাম প্রায় 7:30 বেজে গেল। ঠিক আছে, দেখা যাক, কালকে সকালে আবার জার্নি রয়েছে। অরুণাচল প্রদেশের জার্নিটা আমাদের বন্ধু পুরো 9 দিনের জার্নি, আর আমি আমার এই ব্লগটাতে কিছুটা পার্ট রেখেছি। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে ঘুরছি বেশ ভালোই, যে ড্রাইভার দিয়েছেন এবং গাড়িটা দিয়েছেন বেশ কমফোর্টেবল। আসলে পাহাড় তো একটু ভালো গাড়ি ছাড়া ট্রাভেল করা একটু চাপের হয়ে যায়। যাই হোক, মোটামুটি ভালোই পেয়েছি আমরা। আর আজকে ভালুকপংয়ে একটা নাইট স্টে করার পরে মোটামুটি একটু আশ্বস্ত হলাম তাদের উপরে। এখন 8:30 বাজে সকাল। ওদের ব্রেকফাস্টটা কম্পালসারি ছিল এখানটায়, যেখানে ছিলাম ভালুকপংয়ে। আমাদের সবার ব্রেকফাস্টও টাইমে হয়ে গেছে, আমরা টাইমের মধ্যেই সবাই বেরোচ্ছি। হিমালয়ের পাদদেশে অবস্থিত ভালুকপংয়ের প্রথম সাইট সিন করতে আমরা চলে এলাম অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পিতে। অর্কিড ফরেস্ট একটা এটা। নানা প্রজাতির অর্কিড এখানে রয়েছে, নানা ধরনের, প্রায় 1000 প্রজাতি এখানে রয়েছে। ভীষণ সুন্দর সুন্দর সব অর্কিডগুলো। চারপাশটা আমরা খুব সুন্দর ভালোভাবে ঘুরে দেখলাম। বিশাল বড় এরিয়া, অনেকটা জায়গা নিয়ে। ভালুকপং থেকে 25 কিলোমিটার দূরে টিপ্পিতে রয়েছি আমরা এখন। চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। কামেং নদী আর ছোট বড় অনেক ঝর্ণা সাথে নিয়ে চলছি, দেখতে দেখতে চলছি। দূরে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা মনেস্ট্রি, বিশাল উঁচুতে রয়েছে। আমরা ওটাতে পৌঁছলাম জামেরি পয়েন্টে। ডুলডুল থারপালিং বলে এই মনেস্ট্রিটার নাম। বিশাল উঁচুতে প্রায় 150খানা সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হয়েছে উপরে। উপর থেকে পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কামেং নদী আর এই সরু রাস্তা যেটা ওপরে চলে এসছে, আমরা সেখান দিয়েই এলাম। এরপর আমরা চলে গেলাম জামেরির কামেং নদীর ওপরে হ্যাঙ্গিং ব্রিজে। জলে নামতে বেশ অসুবিধা হচ্ছিল জুডুমিঠির, যাই হোক ওর পাপা একটু হেল্প করলো। তারপর আমরা চলে এলাম এই ঝুলন্ত ব্রিজটাতে। খুব সুন্দর এই ব্রিজটা, বেশ দুল ছিল আমরা যখন চলছিলাম। সকাল থেকে আমরা যে কটা জায়গা ঘুরেছি মোটামুটি সব কটাতে এন্ট্রি ফিস লেগেছিল এই 30 রুপি করে। ঘুরতে ঘুরতে প্রায় 1টা বেজে গেল। আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। আমরা এখন যাচ্ছি টেঙ্গা ভ্যালির দিকে। এটা অনেকটা বড় ভ্যালি এবং পুরো আর্মি এরিয়া। আমরা এখন টেঙ্গা আর্মি ক্যাম্পে এসেছি। হ্যাঁ, পাপা অর্ডার করেছে। আমরা সব লাঞ্চ করতে নেমেছি এখানে। আদার্স অন্য জায়গায় লাঞ্চের জন্য খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। বিশেষ এই আর্মি বেস ক্যাম্পে ওদের সব হোটেল এবং ক্যাফে, রেস্টুরেন্ট বলতে পারে, সব রয়েছে। তো ওখানেই আমরা সব খেতে নেমেছি। ভীষণ সুন্দর মেনটেন করা, দেখতে পাচ্ছেন। ভালো লাগছে মিঠি এখানে। ওয়াশরুমও রয়েছে। এই চুলহা রেস্টুরেন্টটা দূর থেকে বেশ অ্যাট্রাকটিভ লাগছিল বলে আমরা ভেতরে এখানে ঢুকলাম এবং দাম দেখলাম রিজনেবল ছিল এবং খাবারের কোয়ালিটি বলুন বা পরিমাণ বলুন যথেষ্ট ভালো ছিল এবং কোয়ান্টিটিটা প্রচুর ছিল। আমাদের প্রচন্ড খিদেও পেয়েছিল এবং পেট ভরে খেয়েছি। আমরা এখন আছি 5310 ফিট ওপরে দিরাংয়ে। দেখুন, এটা আমাদের দিরাংয়ের হোটেল, হোটেল পেমালিং। আর এটা আমাদের রুম, ট্রিপল বেডের রুম এটা আমাদের। আর জানলার সাথে বাইরে দেখুন, বাবা ছেলে মেয়ে সবাই পাহাড় দেখতে বসে গেছে। দিরাং পৌঁছতে আমাদের প্রায় 6টা বেজে গেল বন্ধুরা।
প্রায় অন্ধকার হয়ে এসছে, মানে অনেকক্ষণ ধরেই অন্ধকার হয়ে এসছে। বেশ ঠান্ডা হাওয়া, এবং আমরা আসামে যতটা মানে গুয়াহাটিতে যে ধরনের গরমটা পেয়েছিলাম এখানে একদমই নেই, বেশ ঠান্ডা। দেখি এখন লাগেজ থেকে সব টুকটাক যা শীতের জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো এখন বের করবো। আর জুডোমিঠি তোর বাবার সাথে সামনে লনে বসে পাহাড় দেখতে শুরু করেছে। বললাম বারবার করে ভেতরে আয়, তাও আসছে না। এখন আমরা সব চা কফি খাবো। কি হলো? ডাকছে, যাই। পরদিন সকাল 6টা নাগাদ আমার ঘুম ভাঙলো। অরুণাচল প্রদেশকে সূর্যোদয়ের রাজ্য বলা হয়, কারণ আমাদের ভারতে প্রথম সূর্যোদয় কিন্তু এই অরুণাচল প্রদেশেই হয়ে থাকে। বাইরে দেখুন কি সুন্দর মেঘ, সারা রাত না বৃষ্টি হয়েছে জানেন তো। ওয়েদারটা এত ভালো লাগছিল যে রাজীবের জন্য ব্ল্যাক কফি আর আমার জন্য চা নিয়ে জানালার ধারে বসে পড়লাম পাহাড় দেখতে। এর মধ্যে রুমে ফোন এলো, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে মোটামুটি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম। কাল রাতে আর আমরা জানেন এত টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য আর হোটেলটা ঘুরে দেখিনি, তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ সুন্দর দেখুন, নানা ধরনের নানা প্রজাতির গাছ রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর সব ফুলের গাছগুলো, ভীষণ সুন্দর। আর ডাইনিং স্পেসটাও বেশ স্পেসিয়াস, খাবার কোয়ালিটিও বেশ ভালো। আমাদের এই 9 দিনের ট্যুরে ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে। আজ আমাদের 3য় দিন আমাদের ট্রিপের। বন্ধুরা, তোমাদের আমি একটু এই উপর থেকে দিরাং ভ্যালিটা একটু দেখাচ্ছি। আর এই যে টপটা রয়েছে, আজকে আমরা এখানে সাইট সিন করতে যাব। আর এই যে কামেং নদী, তার চারধার দিয়ে যে বসতিগুলো রয়েছে, এটাই হচ্ছে দিরাং ভ্যালি। আর এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে একটা ধূপ জ্বালানোর জায়গা। আর এই কাঠটার নাম হচ্ছে লিমচুম কাঠ। এই কাঠটা পোড়ালে পুরো ধূপের মতো স্মেল চারপাশে ছড়িয়ে পড়বে, এবং ওরা সন্ধেবেলায় এটা জ্বালায়। আমরা যেমন সন্ধেবেলায় ধূপকাঠি জ্বালিয়ে প্রে করি, ওদেরও তেমনই এটা একটা ব্যাপার। হাই বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন দিরাং থেকে মান্ডালা টপে যাচ্ছি। রাস্তায় আমাদের গাড়িটা একটু পাংচার হয়ে গেছিলো বলে সব একটু সারাই টারাই হলো। ততক্ষণ আমরা রেস করছে, যাই হোক বেশ আনন্দ পাচ্ছে এখানে। পুরো পাহাড়ের ধার ঘেঁষে রাস্তাটা রয়েছে, সেটা ধরেই আমরা এখন মান্ডালায় যাবো। মান্ডালা টপে যাওয়ার সময় রাস্তার ধার দিয়ে বাঁধাকপির ক্ষেত দেখতে পাচ্ছেন, জুম চাষ যাকে বলে। পুরো পাহাড়ের খাঁজে খাঁজে সব চাষ হয়েছে, ছোট ছোট বাড়ি, আর পুরো পাহাড়ে মেঘে ঘেরা। আর এই পাইন গাছটা দেখছেন, এটা একটু অন্য রকম। আমরা সিমলাতে বা দার্জিলিংয়ে যে পাইন গাছটা দেখি তার থেকে একটু আলাদা। বন্ধুরা, আমরা মান্ডালা টপে পৌঁছে গেছি। ভীষণ ঠান্ডা আর ভীষণ কুয়াশা এখানটায়। আমার তো রীতিমতো শীত করছে। যাই হোক, জ্যাকেট সোয়েটার সবই ক্যারি করেছি, কিন্তু ভাবিনি এতটা ঠান্ডা হবে ওপরে। দেখতে পাচ্ছেন কুয়াশা, অ্যাকচুয়াল মেঘগুলো পুরো উড়ে উড়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে। মিঠি, শীত করছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য একটুখানি টি স্টলে ঢুকলাম, ওখানে একটুখানি চা খেয়ে একটু স্বস্তি হলো আমাদের বলতে পারেন। ওপরে অনেকটা জায়গা রয়েছে, এখানে বেশ ছড়ানো সুন্দর জায়গা রয়েছে। পিকনিক স্পট হিসেবে এখানে ইউজ করা হয়, প্লাস নানা ধরনের সেমিনার বক্তৃতাও এখানে এই স্টেজটার উপরে দেওয়া হয়। ওখানে লোকাল যারা আজকে ছুটির দিন বলে পিকনিক করতে এসেছিলেন। আর 108টা বুদ্ধ স্তূপা এখানে রয়েছে, এবং ভারতে তিব্বতিয়ান বুদ্ধিজমের যে মন্ত্র ওম মানি পদ্মে হোম, এখানে সেই 108টা পিলারের মধ্যেই প্রথম খোদাই করে এখানে লেখা হয়। তাছাড়া ইন্দো চায়না ওয়ারের কিছু ধ্বংস নিদর্শনও আমরা দেখলাম। দেখো বন্ধুরা, এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে এই প্রকাণ্ড পাইন গাছটা পুরো মোড়ে পড়ে আছে একদম। এগুলো না পুরো যখন 1962-তে যখন অ্যাটাক হয়েছিল, চায়নার অ্যাটাক করেছিল, তখন সব এই গাছগুলো সব সেই বোমা পড়েছিল। যাই হোক, সেই সময় এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো এখনও এরকম স্টিল এভাবে দাঁড়িয়ে আছে, কেউ এখনও মানে গাছগুলোকে কেউ তুলতে পারেনি, ওইভাবেই পড়ে আছে। সে এতদিন মানে সেই কবেকার 1962-র এখনও সব পড়ে আছে। মান্ডালা টপে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটালাম, প্রায় 2000 ফিট ওপরে উঠেছিলাম আমরা। নামার সময় আমরা অরেঞ্জের একটা বাগান পেলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর অরেঞ্জগুলো পড়ে আছে অরেঞ্জের বাগানে। দেখুন কি সুন্দর, আমাদের এখানে তো দেখতে পাওয়া যায় না কলকাতায়। অরেঞ্জটা ভীষণ মিষ্টি ছিল খেতে। এরপর আমরা চলে এলাম কিউই বাগানে। সামনাসামনি কিউই গাছে কিউই ঝরে আছে, এরকমটা কখনো দেখিনি, এখানেই প্রথম দেখতে পেলাম কিউই গাছ।
দিরাংয়ের সাইট সিন করে আমার মনে হলো সব থেকে বেশি চাষাবাদ এই দিরাং ভ্যালিতেই হয়ে থাকে। এটা একটা শিপ ব্রিডিং ফার্ম, গভর্নমেন্টের এটা। আমরা এখন শান্তি ভ্যালিতে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। আমরা বেশ সাইট সিনগুলো করে আমরা দিরাংয়েই চলে এলাম মেন ভিলেজে। এবার আমরা এসছি এখন দিরাং মনেস্ট্রি। বিশাল বড় একটা মনেস্ট্রি এটা, দেখুন চারপাশে পুরো পাহাড় ঘেরা, মিডিল অফ দ্য হিল। এই দিকটা দিয়ে আমরা ঢুকলাম আমরা মনেস্ট্রিতে। দেখুন সুবিশাল, খুব সুন্দর কারুকার্যমণ্ডিত, পার্টিকুলার নেমও আছে এই মনেস্ট্রির। বন্ধুরা আমরা এখন এসেছি থুপচুং দার্জিলিং মনেস্ট্রিতে, দিরাঙে। এটা বেশ বড় মনেস্ট্রি, অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা নিয়ে, যেখানে ডগ পাপ্পি দেখা যাচ্ছে, ডগি, দুটো পাপ্পি। মনেস্ট্রির দেয়াল জুড়ে প্রচুর হিস্টোরিক্যাল ড্রয়িং সব রয়েছে, মানব জীবনের জীবন চক্র সম্বন্ধে সব ড্রয়িংগুলো। ভেতরটা ভীষণই সুন্দর, সুবিশাল এবং খুব শান্ত একটা জায়গা। ওপর থেকে বাইরের ভিউটা দেখুন, এর সিনিক বিউটি অপূর্ব, অপূর্ব, চোখ ফেরানো যায় না। কারুকার্য খুব সুন্দর। অনেকটা সময় আমরা এই মনেস্ট্রিতে কাটালাম, ভীষণ ভালো একটা শান্ত জায়গা। যাই হোক, লাঞ্চ টাইম আমাদের পেরিয়েও গেছে, প্রায় 4টে বেজে গেছে। দিরাং মার্কেটে ফিরে এলাম। ওখানে বহুত খোঁজাখুঁজি করলাম, কোনো ভালো রেস্টুরেন্ট আমরা পেলাম না। তারপরে এই ক্যাফেটা আমরা পেয়েছি। দিরাঙের সাইট সিনগুলো করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেল, প্রায় 5টা বাজে। কোথাও কোনো খাবার দোকান নেই। লাস্ট এই ক্যাফেটা খুঁজে পাওয়া গেল। তো এখানে সব নুডলস, মোমো এগুলো একটু অর্ডার করা হয়েছে। সবারই তো পেট জ্বালা করছে, এত খিদে পেয়েছে। এখন যা পাওয়া গেছে মোটামুটি সেগুলো দিয়েই কাজ চালাতে হবে। তারপর রাতের ডিনারটা হয়তো হোটেলে ভালোভাবে করতে হবে। আমরা ফার্স্ট মোমো অর্ডার করলাম। রাজীব তো মজা করছিল, এখানে ইয়াক মোমো দেখা যাচ্ছিল, ইয়াক মোমো খাবে নাকি। রামেন, পাস্তা, রামেনটা খুবই ভালো ছিল, যাই হোক পাস্তা খুব। আরেকটা কিমবাপ বলে একটা ডিশ, এটা একটা কোরিয়ান ডিশ, সেটা অর্ডার করলাম। জুডো মিঠি তো ট্রাই করছিল চপস্টিক দিয়ে খাওয়ার জন্য, হলো না। এটা দেখতে পুরো সুশির মতো, কিন্তু সুশি নয়। আমরা এগ কিমবাপ অর্ডার করেছিলাম। বিকেলের খাবার সেরে আমরা হোটেলে ফিরে চলে এলাম। পরের দিন আমাদের সিলেবাস অনেকটা উপরে যেতে হবে, তাই বন্ধুরা গুড মর্নিং। আজকে আমার দিরাঙে আজকে আমাদের লাস্ট ডে। আমরা দুদিন বেশ ভালো এখানে কাটালাম। এই হোটেলটাও বেশ ভালোই, যাই হোক প্লেজেন্ট রুম, আর এখানকার ওয়েদারও খুব প্লেজেন্ট। প্রথম দিকে ভেবেছিলাম খুব একটা ঠান্ডা হবে না, কিন্তু বেশ ঠান্ডা পেয়েছি আমরা। বিশেষ করে টপে যখন উঠেছিলাম তখন তো দেখতেই পেয়েছেন প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে আমরা তাওয়াং যাচ্ছি। তো তাওয়াংয়ে যেতে যেতে আমাদের মোটামুটি কিছু সাইট সিন হবে, হট স্প্রিং, শিলাপাস, আরও কিছু কিছু ওয়াটারফলস যেরকম হয় সেগুলো দেখতে দেখতে আমরা তাওয়াংয়ে পৌঁছবো। ওখানে আমরা 3 ডে স্টে করব। অ্যাকচুয়ালি অনেকে এই দিরাং বলুন, তাওয়াং বলুন, 1 দিন বা 2 দিনের বেশি থাকে না, স্টে করে না। বাট আমরা যেহেতু কিডস নিয়ে চলছি, আমার বাচ্চারা রয়েছে, সবাই তো এতটা হেক্টিক নিতে পারবে না। আর পাহাড়ের জার্নি তো বুঝতেই পারছেন, বাচ্চাদের কখনো ভমিট হতে পারে, মাথা ব্যথা করতে পারে, ঘোরাতে পারে। তো একটুখানি আমরা রেস্ট দিয়ে দিয়ে আমাদের ট্রাভেলটা করছি, আমাদের ট্যুরটা করছি। সো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কোথায় কোথায় ঘুরছি। ওকে। আর বন্ধুরা আজকে আমরা অবশ্যই গরম কাপড় মানে সোয়েটার, জ্যাকেট যাই হোক সব ক্যারি করছি। আগের দিনের মতো একদম করব না, কারণ তাওয়াং এখান থেকেও আরও টপে। সো অনেক ঠান্ডা হবে সেখানে। পাহাড়ে কদিন ঘুরে বন্ধুরা মনে হলো সকালের ব্রেকফাস্টটা আমাদের না খুব ভালোভাবে করে নেওয়া উচিত, কারণ দুপুরবেলা আমরা কোথাও ভালো খাবার জায়গা নাও পেতে পারি। তাওয়াং ট্যুরের ভিডিওটা বন্ধুরা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। এই ব্লগটাতে আমি আমার 4 ডেজ মানে 4 দিনের ট্যুরটা আমি এখানে এই ব্লগটাতে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আর আমার তাওয়াং থেকে আমার ঘরে ফেরা, সেটা আমার আরেকটা মানে পার্ট 2 ব্লগে তোমরা দেখতে পাবে। সিলেপাসে যাওয়ার রাস্তাতে পাহাড়ের খাঁজে ধারে প্রচুর ইয়াক বিচরণ করে বেড়াচ্ছে। আমরা এখন বৈশাখীতে আছি। আমরা এখন 11,246 ফিট উপরে আছি। এটা একটা আর্মির বেস ক্যাম্প রয়েছে এখানে। আর আমার পেছনে এখানে বেশ খাওয়ার জায়গা, ক্লথিং, এভরিথিং রয়েছে। সবগুলো সব যারা ডিফেন্সে আছে তাদের দ্বারাই পরিচালিত সব
দোকানগুলো রয়েছে। বৈশাখী আমরা 9:30 নাগাদ দিরাং থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম। এখানে উঠতে উঠতে 10টা নয় 9:30 নাগাদ স্টার্ট করেছিলাম। আমরা এই 11:15 মধ্যে উঠে গেছি। প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লেগেছে আমাদের এই বৈশাখীতে আসতে। এরপর আমরা যাব শিলাপাসে। মিঠির ওপরে আস্তে আস্তে একটু ভমিট হয়েছিল, তাই এখানে একটুখানি রেস্ট নিয়ে নেওয়া হলো। প্রচণ্ড ঠান্ডা, তাই একটু চা খাচ্ছি। কিন্তু চায়ের টেস্ট ভীষণই বাজে, ওই রেডিমেড হয়তো বানিয়ে দিয়েছে। নিচে যতটা টেস্টি চা পাওয়া যায় ওপরে ততটাই, যাই হোক পাচ্ছি এটাই অনেক বেশি। আধ ঘন্টার মধ্যে আমরা সেলাপাসে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে তাওয়াংয়ের গেটওয়ে। পুরো পাহাড় জুড়ে এই হলুদ ফুল। বরফটা নেমে যাওয়ার পরেই পাহাড় থেকে এই ফুলগুলো জন্মায়। এই ফুলগুলো তখন দেখা যায়। জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে পুরোপুরি মানে লোকাল পিপুলরা উঠতে ভয় পায়, এখানে কেউ আসে না এখানে। ওই যে মিঠি আর ওর বাবা একদম নিচে দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। বেশ ওপরটায় একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে মিঠির, এই জন্য ওপরে ও আসলো না। আমি আর আমার ছেলে টপে চলে এসেছি একদম পুরো। দাঁড়ান আপনাদের টপের ভিউটা আমি দেখাচ্ছি। খুব শ্বাসকষ্ট হচ্ছে আর নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্ট এখানে। একদম 13,000 সামথিং, 13,400, রিতম মনে রেখেছে। 13,400 ফিট ওপরে আমরা আছি। এখানে ফুলের বাগান, মানে পুরো পুরো ভ্যালিটা পুরো ফুলে, কিন্তু একদম টপে খুব সুন্দর ইয়েলো, পার্পেল আর পিঙ্ক কালারের ফুলগুলো, সব পাহাড়ি ফুলগুলো রয়েছে। আমরা এখানটায় একটু বসার পরে নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছি। কিছুক্ষণ আগেও মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আর মাথায় একটু অক্সিজেনের অভাব হলে যা হয়, একটু মাথা একটু ব্যথাও করছিল। জাস্ট এখন অনেকটা স্টেবল আছি আমরা। মানে ঠান্ডায় জমে যাওয়ার মতো ঠান্ডা, এত ঠান্ডা। এই যে পাপা আর মিঠি অনেক কষ্টে ওপরে এলো এতক্ষণ পরে। ওই যে কান্না করছে আমার সোনাটা। সাথে হালকা হালকা বৃষ্টিও হয়ে যাচ্ছে। আর মেঘ যেহেতু, সবার একটু চুলটাও ভিজে গেছে। উইন্টারে পুরো বরফে ঢাকা থাকে এখানে, একদম কিচ্ছু দেখা যায় না। আর প্রচুর ইয়াক আছে, সব ইয়াকগুলো এখানে। আমরা টপে বেশিক্ষণ থাকলাম না, এই 20 মিনিটস মতো। আমার মেয়ের তো দেখতে পাচ্ছেন ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমরা নেমে গেলাম নিচে। সবাই একটু চকলেট খেয়ে নিলাম নিচে এসে। মার্চ মাসে এখানে দেখা যাচ্ছে যে পুরো বরফে ঢাকা, আর ডিসেম্বরে সবাই বরফ পড়তে শুরু করেছে। আমরা তো জুন মাসে এসেছি, তেমন বরফ বা কিছু পাইনি, কিন্তু প্রচুর ঠান্ডা পেয়েছি। সেলাপাস সেই জায়গাটায় আমরা এখন চলে এসেছি, যেই লেকটা। লোকাল মুম্ফা মেয়ে সেলা এবং ইন্ডিয়ান আর্মির এক রাইফেলম্যানের প্রেম কাহিনী এখানে যেন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমরা এতদিন ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে ছিলাম। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট এবং তাওয়াং ডিস্ট্রিক্টের মিডিলে এই সেলাপাসটা অবস্থিত। আমরা এখন আছি জসফন্তগড় ওয়ার মেমোরিয়াল। সেই ওয়ার মেমোরিয়াল, সেই হিস্টোরিক্যাল প্লেস যেখানে একজন 21 বছরের ইন্ডিয়ান আর্মির রাইফেল ম্যান 72 ঘন্টা একাই লড়াই করে সিনো ইন্ডিয়ান ওয়ারে 300 চায়না সোলজারকে একাই মেরেছিলেন এবং নিজের জীবনের বলিদান দিয়েছিলেন। এখানে জসবন্ত সিং রাওয়াতের সব ব্যবহার্য জিনিসপত্র সব রাখা হয়েছে। আর ওনাকে এখানে সকাল বিকাল দুবেলা নিয়ম করে পুজো দেওয়া হয় এবং আমরা প্রসাদ নিলাম, তোমরা দেখতে পেলে। পরবর্তীতে তাকে মহাবীর চক্র উপাধিতে ভূষিত করা হয়েছিল। সেলাপাসে তোমাদের একটা লাভ স্টোরির কথা বলছিলাম না বন্ধুরা, আর সেই লাভ স্টোরির হিরো কিন্তু হচ্ছে এই জসবন্ত সিং রাওয়াত। আর তার ব্যাটেলে তার হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল সেই সেলা এবং নোরা বলে দুটো মোম্পা বোন। আর এই ব্যাটেলফিল্ডের নাম হচ্ছে নুরানাং ব্যাটেলফিল্ড। এবং তাওয়াং যেতে নুরানাং রিভার এবং নুরানাং ফলস এই নুরান নামেই হয়েছে, এবং সেলাপাস এই দুই মুম্পা বোনের নামে হয়েছে। চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। আর এই হচ্ছে সেই সব বাংকার যেখানে থেকে জসবন্ত সিং রানওয়াত যুদ্ধ করেছিলেন। এখানে অনেকগুলো পরপর বাংকার রয়েছে। প্রায় 200টা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে দাঁড়ালাম জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলসের সামনে। বন্ধুরা দেখো কি সুবিশাল ওয়াটারফল, দেখতে পাচ্ছ? ও মাই গড, ভীষণ সুন্দর ওয়াটারফলটা। জসবন্তগড়ে যতটা মন খারাপ হয়েছিল, এখানে এসে ততটাই মনটা ভালো হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের সেই কয়লা মুভির কথা মনে আছে? শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের
সেই তানহাই তানহাই গান এখানে তো শুটিং হয়েছে, আর ওপর থেকে দুজনেই জাম্প করেছিল। সেই তানহাই গানটার কথা একটু মনে করো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লাগছিল এখানে। অরুণাচল প্রদেশ ভ্রমণের 4 দিনের ট্রিপটা, আমার ব্লগটা আজকে আমি এই পর্যন্তই রাখছি তোমাদের জন্য। বন্ধুরা, আমরা এখন তাওয়াং সিটিতে যাব। এখান থেকে 30 কিলোমিটার আমাদের আরও জার্নি করতে হবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।